বাঁধন কি অ্যাক্টর না অ্যাক্টিভিস্ট? অনেক অ্যাক্টর কথা বলেননি, অনেকে বলেছেন। আপনি সেটাকে কিভাবে দেখেন? যদি ফলাফলটা পক্ষে না আসতো, ভীত হন নাকি এই কথা ভেবে যে কি হতে পারে? কেউ ক্যালিগ্রাফি দেখে ভয় পাচ্ছে, কেউ আলপনা দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, এইটা না আমার কাছে একদম মনে হয় কি সবাই ইন্টেনশনালি করে না। সব শিল্পীদের একটা রাজনৈতিক ট্যাগ থাকে। বাংলাদেশে এটা কেন সম্ভব হয় না? কতটুকু স্বাধীনতা আসলে স্বাধীনতা বলা যায়? বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। বাঁধন অ্যাক্টিভিস্ট হিসেবে প্রথমে পরিচয় করে দিতে হয়েছে বর্তমান বাস্তবতায়। তো বাঁধন কি অ্যাক্টর না অ্যাক্টিভিস্ট? বাঁধন সবার আগে একজন মানুষ, তারপর তার নানান রকমের পরিচয়ের ভেতর দিয়ে জীবনটা যাপন করেছে। মানুষের পরের পরিচয়টাই কি? মানুষের পরের পরিচয় আমার কাছে প্রায়োরিটি লিস্টে ডেফিনেটলি মাতৃত্ব, মা। তারপর তা অ্যাক্টর এবং অ্যাক্টিভিস্টের মধ্যে যদি অ্যাক্টর অ্যান্ড অ্যাক্টিভিস্টের বেছে নিতে মধ্যে আসলে আমি বেছে নিব, আমার অভিনয় তো আমার পেশা, এটাকে আমি আলাদা করে দেখি না আসলে। মানে আচ্ছা। আমাকে অ্যাক্টিভিস্ট অনেকে বলেন যে আমি হয়তো অ্যাক্টিভিস্টরা যেরকম সচেতনভাবে আসলে সমাজের বিভিন্ন রকম কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করে চেঞ্জগুলো আনতে চায়, সেগুলোর জন্য আমার কাছে মনে হয় আলাদা করে কি আমার অ্যাক্টিভিস্ট হওয়ার দরকার আছে? আমাকে কি আলাদা এটা একটা দেওয়ার দরকার আছে? প্রত্যেকটা মানুষই তো ইন্ডিভিজুয়ালি একজন অ্যাক্টিভিস্ট। আচ্ছা, বাঁধন তাহলে সেটা বলি যে একজন অ্যাক্টরের কি এটা দায়বদ্ধতার জায়গা? যেরকম পরিস্থিতি হয়েছিল আমরা জানি যে যে আন্দোলন, স্বৈরাচার পতনের যে আন্দোলন, যে অনেক অ্যাক্টর কথা বলেননি, অনেকে বলেছেন। আপনি সেটাকে কিভাবে দেখেন? প্রথমত এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে আসলে জীবনে কি সিদ্ধান্ত নিবে, সে কতটুকু বলবে, কতটুকু বলবে না, কতটুকু চাইবে, কতটুকু চাইবে না। কিন্তু আমার কাছে মনে হয় একজন মানুষ হিসেবে, সেটা আমি কোনো পেশাকে আলাদা করছি না যে একজন অ্যাক্টরের এটা করা উচিত, একজন ডক্টরের এটা করা উচিত। কিছু কিছু স্পেসিফিক জিনিস কিন্তু আমাদের এথিক্যালি করতে হয়। আমি যেহেতু একজন ডেন্টিস্ট, আমি জানি আমাদের কিন্তু আমাদের কিছু রুলস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আমাদেরকে মেনটেইন করতে হয়, ঠিক আছে? সো ওইটা কিন্তু আমি একজন ডাক্তার বলে আমাকে করতেই হবে। সো একজন অ্যাক্টরের এরকম আমরা কোনো কিন্তু মানে রুলস অ্যান্ড রেগুলেশনের ভেতর দিয়ে যাই না, কিন্তু একজন অ্যাক্টর তো জনগণের মাধ্যমে আসলে গড়ে ওঠে। আমি আমার অ্যাক্টিং দিয়ে কার কার সাথে কমিউনিকেট করি? নিজের সাথে তো ডেফিনেটলি, যে নিজেকে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি, কিন্তু আমার কমিউনিকেশনটা বা আমার গড়ে ওঠার পেছনের মূল শক্তিটাই কিন্তু আসলে জনগণ। আর আমি কিন্তু এই জনগণেরই অংশ, মানে আমি কিন্তু আলাদা কেউ না। জি। সো আমি যেহেতু একটা দেশের নাগরিক, আমি যখন এদেরই একটা অংশ, আমি যদি সচেতন হই, সেইটার জন্য আমাকে আলাদা ক্রেডিট পাওয়ার কোনো দরকার নাই। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যে আসলে একজন মানুষ হিসেবে সচেতন, সে কিন্তু আসলে নিজের অধিকার নিয়েও কথা বলবে। সে যখন দেখবে যে অন্যের অধিকার নষ্ট হচ্ছে, তখন সেটা নিয়েও কথা বলবে। এটা আমি বিশ্বাস করি। বাঁধন ঠিক কখন মনে হলো যে রাজপথে নেমে যাবেন? এই যে সাহসিকতা দেখেছেন, আমরা কিন্তু গত 16 বছর দেখেছি যে কিভাবে কণ্ঠ রোধ করা হয়েছে বিভিন্ন ধরনের অভিনব কায়দায়, এবং সেটা কিন্তু খুব এক্সট্রিম লেভেলে আমরা দেখেছি যে মানুষকে জীবনও দিতে হয়েছে। কখন যে আপনার মনে হলো যে না, আর না, আমাকে রাস্তায় নামতেই হবে? এইবারের ক্ষেত্রে এটা ডেফিনেটলি অনেক বড় পরিসরে জিনিসটা মানুষ জেনেছে বা দেখেছে যে আমি আসলে গিয়ে প্রোটেস্ট করেছি, এবং এইটা সত্যি সত্যি একেবারে রাষ্ট্রের এগেনস্টে গিয়ে দাঁড়ানো হয়েছিল যখন আমি অগস্টের 1 তারিখে রাস্তায় যাই। কারণ আমি আবু সাঈদের মৃত্যুটা আমাকে নাড়া দিয়েছে, এবং রিয়া গোপের মৃত্যু আমাকে আসলে একেবারে মানে বিধ্বস্ত করেছে। কারণ আমার বাচ্চা ছাদে খেলতে যায়, এবং মানে আমি রিয়া গোপের জায়গায় আমি আমার বাচ্চাকেই বারবার ভাবছিলাম যে মানে এটা আমার বাচ্চা বা আমার অনেকে বাবা আপনার হতে নিজের পারতো। অস্তিত্ব হুমকির মুখে। হ্যাঁ, ব্যাপারটা যে ওরকম আমার নাকি? আমি কিন্তু অনেক সুবিধাভোগী একজন নাগরিক বাংলাদেশের। জি। এখন যেই সিচুয়েশনে আমি ছিলাম আরকি। সো আমার এত কথা না বললেও হবে। যদি আমি আমার নিজের বিবেককে আসলে কোনোভাবে অফ করে দিতে পারি, আমার যদি এই বাটনটা অফ থাকে আমার লাইফ থেকে, যে আমি এই সাইডটাকে কাজে লাগাবো না। নিজের মোরাল, নিজের মানে এথিক্স, এগুলো আমি কিছু দেখব না। আমি জাস্ট চোখ বন্ধ করে থাকবো।
তাহলে হয়তো সম্ভব ছিল চুপ করে থাকা, কারণ আমি খুব সুবিধাভোগী একজন নাগরিক, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এই সরকার আমলে, আমার বাচ্চা গার্ডিয়ানশিপ পেয়েছি, সো আমার খুব একটা দরকার নাই যে কথা বলার। কিন্তু আপনি যদি একটু আমাকে, যারা আসলে খুব কাছে থেকে চেনে তারা তো জানেই, বা আমার দর্শক যারা আসলে আমাকে ফলো করে, আমার অডিয়েন্স গ্রুপ আলাদা, আমি খুব প্রাউডলি এটা বলি যে আমার অডিয়েন্স গ্রুপ একদম আলাদা। সো যারা আমাকে ফলো করে, যারা আমাকে পছন্দ করে, তারা জানে যে আমি আসলে গত 6-7 বছর, মানে 10 বছরের একটা জার্নি আমার আছে, যেটাতে আমার আস্তে আস্তে রূপান্তরটা ঘটেছে। কিন্তু গত 6-7 বছরে, হ্যাঁ, আমার রূপান্তরটা অনেক অনেক মানে চোখে পড়ার মতো ঘটেছে, যেটাতে আমি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কথা বলেছি, যেখানে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমি 2015-তে একটা প্রোটেস্ট হয়েছিল, যেটাতে আমি আমার ছোট বাচ্চা, আমার বাচ্চা কোলে নিয়ে আমি গিয়েছিলাম রাজু ভাস্কর্যের ওখানে। সো তখন আমি না বুঝে গিয়েছি, তখন আমার মনে হয়েছে যে আমার মেয়ে এরকম একটা সিচুয়েশনে, আমি চাই না আমার সন্তান এরকম একটা সিচুয়েশনে বেড়ে উঠুক, যেখানে আমার মেয়ে তার ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে যেতে পারবে না। আমি জাস্ট এইটুকু ভেবে একটা মা হিসেবে চলে গেছি তখন। তারপরে উইথ টাইম আমার বোধ, মানে হয় না যে, হ্যাঁ, নিজের ভেতরের যে একটা রূপান্তর, সেইটা যখন আস্তে আস্তে বাড়ছে, তত আমি দেখছি আমি সাফোকেটেড হচ্ছি। মানে যত আমি কম বুঝতাম, যত আমি কম জানতাম, যেটা বলা হয় যে ইগনোরেন্স ইজ ব্লিস, মানে তখন না, মানে তখন কিন্তু আমার এত কষ্ট বা এত অস্বস্তি হতো না। কিন্তু যখন আসলে আমি যত জানতে শুরু করেছি, যত বুঝতে শুরু করেছি, তত তো অস্বস্তি, কারণ মানসিক পীড়াটাও বেড়েছে। হ্যাঁ। বাঁধন, অবশ্যই আন্দোলনে জনতার বিজয় হয়েছে, বলার অপেক্ষা রাখে না যে অনেকে জীবন দিতে হয়েছে, বঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেক আত্মত্যাগের গল্প আছে। কিন্তু কখনো কি মনে হয় যে যদি ফলাফলটা পক্ষে না আসতো, তাহলে কি হতো? এটা কি আপনাকে ভাবায় নাকি, বা ভীত হন নাকি এই কথা ভেবে যে কি হতে পারতো? আমি আসলে এটা নিয়ে ভাবার সময়ই পাই নাই, কারণ এত দ্রুত হয়েছে না সবকিছু। সো অত আমি সময় পাই নাই, বাট আমাকে, হ্যাঁ, বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, নানান মানুষের ফোন এসেছে, আমার পরিচিত মানুষদেরকে মানুষ ফোন করে বলেছে বাঁধনকে বাড়তে কম বলো, ওর কপালে শনি, ও নিজেরটা নিজে ডেকে আনছে, এবং রাস্তায়, হ্যাঁ হ্যাঁ একদমই, এবং আমাকে বিভিন্ন আননোন নাম্বার থেকে টেক্সট করা হয়েছে যে গুলি খাওয়ার জন্য রেডি থাকো, অ্যাসিড মেরে দিব, এই টাইপের হুমকি আর কি। সো এগুলা ছিল, কিন্তু আমি না এগুলা নিয়ে ভাবার সময় পাই নাই। আমার বেশিরভাগটা সময় চলে গেছে আসলে, আমি ইমোশনালি এত বেশি ইনভলভ হয়ে গেছিলাম প্রোটেস্টার সাথে, যে আমি আর অন্য কিছু ভাবি নাই। বাট এখন ভাবলে ভয় লাগে যে যদি 5 তারিখে এই ঘটনা না ঘটতো তাহলে কি হতো আমি জানি না। আর আপনি যেটা বলছিলেন যে যারা আসলে নিজের জীবনটা দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের প্রতি অবশ্যই আমাদের অনেক শ্রদ্ধা, এবং যারা তাদের আহত হয়েছে, তারা বিভিন্নভাবে এখনো সাফার করছে, আমি তাদের জন্য আমি চাই যে দোয়া তো থাকলোই, যে তারা যাতে খুব দ্রুত আসলে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর বাকি ছাত্র জনতার এই মানে অ্যাচিভমেন্ট তো আসলে অভূতপূর্ব, এটা না হলে আজকে আপনি আর আমি এখানে বসে কথা বলতে পারতাম না। যেহেতু আমরা কথা বলছি এবং আমাদের শোটাই হচ্ছে যে কেমন বাংলাদেশ চান আপনি, বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন, এবার যেহেতু আন্দোলন শেষ হয়েছে, যেটা বলছেন যে বিজয় এসেছে, জনতার বিজয় এসেছে, এত কিছুর পরে বাংলাদেশ নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি। যদি বলি, প্রথমে আপনি বলেছেন যে আপনি একজন মানুষ, একজন বাংলাদেশী হিসেবে এই দেশ নিয়ে আপনার স্বপ্ন কি? আমার তো অনেক স্বপ্ন। আগে ওই যে বললাম যে যখন কম জানতাম তখন অল্পতেই খুশি ছিলাম, কিন্তু এখন আমার সব চাই। আমাকে সবাই বলে যে তোমার এত চাই কেন? আমার সব চাই। আসলে সব চাইটা কেমন চাই? আমি একজন মানুষ হিসেবে আমার সম্পূর্ণ অধিকার আর স্বাধীনতা চাই। যতদিন আমি শুধু নারীতে ছিলাম ততদিন একরকমের স্যাটিসফ্যাকশন ছিল যে আমি এটা যখন পেয়ে যাচ্ছি আমি খুশি, কিন্তু এখন যখন আমি দেখছি যে না, নাগরিক হিসেবে আমাকে আমার নারী আছে, পুরুষ আছে, অন্যান্য লিঙ্গের মানুষ আছে, বিভিন্ন বিশ্বাসের মানুষ আছে, নানান ওরিয়েন্টেশনের মানুষ আছে, আমাকে কিন্তু সবার সাথে সাম্যাবস্থায় থাকতে হবে। একটু ইন্টারাপ্ট করে আপনাকে, আমরা যখন স্বাধীনতার কথা বলি, কতটুকু স্বাধীনতা আসলে স্বাধীনতা বলা যাবে? কোথায়, মানে where do we draw the line, মানে কোথায় যে বলেছেন এটা তো নিশ্চয়ই আমাদের কিছু মানবাধিকারের মানে লিস্ট আছে, আমাদের কি কি অধিকার আছে, হ্যাঁ, আমরা কি কি পাবো, কি কি পাবো না, কিন্তু সেটা সবার সমান হইতে হবে।
আমাদের এখানে কি হয়, ডিসক্রিমিনেশনটা কোথা থেকে শুরু হয়? যাদের কাছে পাওয়ার আছে। আমি এতদিন ভাবতাম যে শুধু পুরুষরাই সব পেয়ে যাচ্ছে, নারীরা পাচ্ছে না, বা অন্য আরেকটা লিঙ্গের মানুষ পাচ্ছে না, বা অন্য চিন্তা ভাবনার মানুষ পাচ্ছে না। এখন আমি দেখছি উইথ টাইম এটা না, আসলে শুধু পাওয়ার যার আছে আর পাওয়ার যার নাই। মানে আমার মনে হয় যে সেই অ্যাকসেপ্টেন্স, সহনশীলতার হ্যাঁ। জায়গাটা আসলে একদমই খুব দরকার, কারণ আছে। আমার মধ্যে কিন্তু এটা খুব ছিল যে আমি যেটা চিন্তা করি অন্যরা চিন্তা না করলে আমার খুব রাগ হতো। আমি কিন্তু মানে আমি আমার নিজের রূপান্তরটা কেন বলতে চাই, আমার কাছে মনে হয় মানুষ আমাকে খুব কানেক্ট করে, বিকজ আমি এত আতলামি কথা বলবো না। আমি কিন্তু ওই মানুষটা ছিলাম যার খুব রাগ হতো, যে হয়তো আপনি একটা কথা বলছেন যেটা আমার বিশ্বাসের সাথে মিলছে না, তখন আমার খুব রাগ হতো। আমার মনে হতো যে কেন এরকম বলবে, কেন বুঝতেছে না, যে আমারটাই ঠিক। হ্যাঁ আমারটাই ঠিক, কেন বুঝতেছে না, এত কেন এরকম হবে। কিন্তু উইথ টাইম আমি বুঝলাম যে না, এই দেশটা কিন্তু ওরও, এই সমাজটা, এই পৃথিবীটা ওরও। সো ওর বিশ্বাস নিয়ে ও থাকুক। সেই ওটা কারা? যে আপনি- কেউ, আমি যা বিশ্বাস করি তা বিশ্বাসের বাইরে যে যা বিশ্বাস করে। আচ্ছা। এখন ধরেন আমার বিশ্বাসের সাথে অনেকের বিশ্বাস না মিলতে পারে, স্পেশালি আমার কাছে খুব, আমি এটা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের একটা জুজুর ভয় দেখানো হয়, আমাদের কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা হয়। ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। সেটা সবাই করে ব্যবসাটা, এবং এই ব্যবসাটা করে হচ্ছে পাওয়ারফুল মানুষগুলা পাওয়ারটাকে টিকায় রাখার জন্য। এটা তাদের একটা গেম, এই গেম থেকে বের হইতে হবে। বাঁধন, আমি আপনার স্বপ্নের জায়গাটা, হ্যাঁ, এটা ভাবনার জায়গাটা আমি বুঝতে পারছি, খুব কিন্তু চাই। আপনার মনে হয় যে বাংলাদেশের বাস্তবতায়, যে এবার একটু স্বপ্ন দেখতে থেকে একটু আচ্ছা, বাস্তবতায় বাস্তবে আসি, আসি, যে হ্যাঁ। এই সহাবস্থানটা সম্ভব? সম্ভব কেন, আমি আমাকে দিয়ে বলি। আমি কিন্তু ওই মানুষটা যে আসলে এগুলো ভয় পেতাম, যে আসলে এটা বিশ্বাস করতাম না, কিন্তু আমি কিভাবে নিজেকে সংশোধন করেছি, আমি কিভাবে আজকের বাঁধনটা হয়ে উঠলাম। আমাকে তো কেউ আসলে কোনো কিছু পানি পড়া দেয় নাই যে একটা ফু দিয়ে দিল আর আমি এরকম হয়ে গেলাম। আমি কিন্তু এটা আমার উইথ টাইম আমি ভেঙেছি নিজেকে, আমি জেনেছি। একটা কথা আছে না যে জানো, মানে জাস্ট তুমি নিজেকে যত এনলাইট করবা, তোমার তত বেশি আসলে এইগুলা থেকে তুমি বের হতে পারবা। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কেউ ক্যালিগ্রাফি দেখে ভয় পাচ্ছে, কেউ আলপনা দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হয় একটা ডায়ালগের দরকার আছে খুব। এবং এটা না আমার কাছে একদম মনে হয় কি সবাই ইন্টেনশনালি করে না। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে হয়তো বলছি, কোনো না কোনো ভাবে আমাদের মাথার ভিতর বসে যাতে গেছে। এটা না এটা যাতে বসেই থাকে, এটাই হয়তো চায়। কারণ আমি আমাকে দিয়ে বলি, আমি কিন্তু খুবই আমি সিঁদুর পরি, আমি শাঁখা পরি, আমি টিপ পরি সারাক্ষণ, আমি স্লিভলেস কাপড় পরি। আমি কিন্তু ওই অর্থে আমি মুসলমান, কিন্তু আমার কিন্তু ওই রকম নাই যে আমি হিজাব পরছি বা কিছু। আমি খুফিয়া নামে একটা সিনেমা করেছি যেটা যথেষ্ট বোল্ড একটা ক্যারেক্টার Controversial ছিল, অনেক কিছু হ্যাঁ। ছিল। রেহানা করেছি, সেটাতে আমি হিজাব পরলেও ওই রকম বেয়াদব মহিলা সমাজে কেউ পছন্দ করে না। আমি গুটির মতো একটা ক্যারেক্টার করেছি যেখানে সুলতানা, যে হচ্ছে ইয়াবা পাচার করছে, হ্যাঁ। সো এই ক্যারেক্টারগুলো করে আমি কিন্তু এই সমাজে এক্সিস্ট করছি, আমাকে কিন্তু কেউ বদর করছে না। সো আমাকে কিন্তু মানুষ ভয় দেখাইছে এত বছর। এবার পরবর্তী জায়গায় যে অ্যাক্টর হিসেবে বাংলাদেশ নিয়ে আপনার কি স্বপ্ন, একটু অ্যাড করে দিই প্রশ্নের সাথে, যে আমরা দেখি যে বাংলাদেশের সব শিল্পীদের একটা রাজনৈতিক ট্যাগ থাকে, বাংলাদেশে এটা কেন সম্ভব হয় না? আমারটা নিয়ে তো সবার অনেক কনফিউশন, কারণ যখন আমি অগস্টের 1 তারিখে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ালাম, তখন ওরা বলল যে বেশিরভাগ মানুষ বলা শুরু করলো যে আমি হচ্ছে বিএনপির হয়ে আসলে মাঠে নেমেছি। আমি দলের নাম বলেই বলতে চাই, কারণ আমি এমনিতেই ভয় কম পেতাম, এখন তো আরো ভয় পাওয়ার কিছু নাই। এখন আমার মনে হয় যে এই পরিবর্তনটা আসা উচিত, হ্যাঁ, যে ভয় পাওয়ার কিছু নাই আসলে। আর কেন বলবো না, এটা একটা এত বড় পলিটিক্যাল পার্টি। তো সে বিএনপির হয়ে আসছি কারণ রুমিন ফারহানার সাথে আমার ছবি আছে। সো রুমিন হচ্ছে আমার ফ্রেন্ড। তো আমাকে যখন মানুষ বলা শুরু করলো যে তুমি এটা বলো যে তুমি ওকে এমনি চিনো, এমনি জাস্ট একটা এমনি ছবি তুলছো, আমি বলছি না, আমি এটা কেন বলবো, ও আমার ফ্রেন্ড হতে পারে না। তো ও আমার ফ্রেন্ড, আচ্ছা গেল। তারপরে ভিপি নূরের সাথে ছবি আছে, সো এইটার জন্য আমাকে ইন্ডিয়া কিন্তু ভিসাই দেয় নাই। ভয়ঙ্কর সব মানুষের নাম বলছেন আপনি, একটা বাস্তবতা, একটা আচ্ছা আমি বললাম, হ্যাঁ আমি বললাম। তো ভিপি নূরের সাথে ছবি আছে, আমাকে বলা হয়েছে এটা ডিলিট করে সরি বলতে, যে আমি আসলে এই ছবিটা ভুলে দিয়ে ফেলছি। তো আমি এটা ডিলিট করি না, আমাকে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন ডেকে নিয়ে গেছে এবং 4 বার ভিসা রিজেক্ট করেছে এটার জন্য, একটা ছবির জন্য। চেষ্টা করেছে। বাঁধন, আপনি জামায়াত ইসলামী বাংলাদেশের আমিরের ও এটা তো বাদই দিলাম, এটা তো বলতেই হবে। এটা
খুব ইম্পর্ট্যান্ট। আমি যখন ওই আমির যিনি, ওনার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে এবং উনি এত সুন্দর করে বলেছেন, আমার মনে হয়েছে যে এই কথাটা মানুষ আসলে শুনুক। সেটা কি একটু যদি সে বলছিলেন যে আপনারা এখন সব ভিডিও ক্যামেরা, ছবি তোলার ক্যামেরা সব অফ করে দিবেন, আমরা যাদের কাছে এসেছি তাদেরকে আমরা যে জিনিসগুলো নিয়ে এসেছি আমরা হস্তান্তর করব, কিন্তু আপনারা এই ছবিটা তুলবেন না বা এটা দেখাবেন না। হ্যাঁ, যেটা আমরা চাই না, এটা আমরা তাদের পাশে এসে দাঁড়াইছি, আমরা কোনো কিছু ত্রাণ দিতে আসি নাই। সো এই যে কথাটা বলছেন, এটা আমার কাছে শুনতে ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে এটা যেমন আমার শুনতে ভালো লেগেছে সেরকম অন্যদেরও জানা উচিত। এই যে আমরা এই আয়োজনে জামায়াত ইসলামীর আমিরকে নিয়ে কথা বলছি, তাতে আপনার কি আপনি যে শেয়ার করেছেন তাতে সমাজে যারা প্রগতিশীল যারা আছে তারা কি মনে হয় যে তাদের রিঅ্যাকশনটা ভালো হবে যে কেন এটা আমরা প্রমোট করছি? না, আমি অলরেডি আমাকে প্রগতিশীল অনেকেই টেক্সট করেছে যে আমি জেনে শেয়ার করেছি কিনা, যে উনি কে। তো আমি বললাম যে হ্যাঁ, আমি জেনেই শেয়ার করেছি, বিকজ আমি ওই জায়গা থেকে বের হতে চাই যে একটা মানুষ সে তার বিশ্বাস নিয়ে থাকতেই পারে, তার বিশ্বাস যতক্ষণ না আমাকে হার্ম করছে ততক্ষণ পর্যন্ত আমার তার বিরুদ্ধে কোনো রকমের ভয় ভীতি, হ্যাঁ, একটা জায়গায় এবং তার সেই মনুষ্যত্বের জায়গাটা। কারণ আমাদের এই যে আমাদের যে বন্যা পরিস্থিতিটা হলো, আমরা তো নিজের চোখে দেখলাম মানুষ কিভাবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাহলে পরবর্তীতে আমরা আওয়ামী লীগের পক্ষেও আপনি ফেসবুকে কিছু লেখার সাহস করবেন? পক্ষে না, সাহস করার কিছু নাই, এটা সাহসের কিছু না। কিন্তু আমি কিন্তু 15ই অগস্ট আমি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দিয়েছি, তাকে আমি শ্রদ্ধা জানিয়েছি। তাতে রিঅ্যাকশন কেমন ছিল? আমাকে সবাই ফেসবুকে, আমি জানি না, একটা গ্রুপ আছে ওদের মনে হয় আর কোনো কাজ নাই, এটা আমার খুব জানার ইচ্ছা যে ওদের কি সমস্যা। ওই গ্রুপটা শুধু মনে হয় আমার অ্যাকাউন্টের জন্য বসে থাকে আমি কি পোস্ট দিব। সো আমি পোস্ট দেওয়ার সাথে সাথে ওরা আমাকে সারাক্ষণ নানান রকমের ভণ্ড এই সেই, কারণ একবার কোনটা রেখে কোনটা বলবে, কারণ একবার আমি জাতির জনককে নিয়ে পোস্ট দিচ্ছি, একবার আমি আমির সাহেবকে নিয়ে পোস্ট দিচ্ছি, একবার রুমিনের সাথে আমার ছবি, প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি ছিল যে এই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন। এখন কি একটা সিচুয়েশন ওদের জীবনে, ওরা তো বিদিশা না। আমার মনে হয় যে জায়গাটায় সেই স্বপ্নের জায়গাটা আমি বুঝতে পেরেছি, যে যেখানে আসলে দল মত নির্বিশেষে কথা বলার অধিকার থাকবে আমাদের, আমরা রাজনীতির বাইরে যেও, আমি একটু বলি, এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের। এই যে একটা বিদ্বেষের রাজনীতির প্র্যাকটিস এবং এই যে পলিটিক্যাল, এটা কিন্তু একটা পলিটিক্যাল মুভ, যে আমরা যখন আমি একটা দল করব, আপনি একটা দল করবেন, আমি সবসময় আপনাকে খারাপ বলবো, এবং করতেই হবে একটা দল, একদম। না, করলেও ধরেন আমি করছি, এখন ধরেন রুমিনের এক রকমের পলিটিক্যাল ভিউ, আমি আবার আওয়ামী লীগের প্রচারণাও করেছি, তো ধরে নিলাম যে আমি আওয়ামী লীগের সাপোর্টার ছিলাম। এখন তাই বলে রুমিন আমার ফ্রেন্ড হইতে পারবে না, রুমিনের কোনো কথা আমার ভালো লাগতে পারবে না, আমার আসিফ নজরুলের কথা ভালো লাগতে পারবে না, আমার একজন জামায়াত ইসলামের আমির বা একজন ইসলাম স্কলার, যে হচ্ছে ইসলামিক স্কলার, তার কথা আমার ভালো লাগতে পারবে না, বা একজন যে পূজা করেন সে এরকম একটা কিছু বললো যেটা শুনে আমার মনে হলো যে না, আমি এটা শেয়ার করতে চাই। আমার তো বুদ্ধিস্টদের অনেক কথা পছন্দ, আমি সারাক্ষণ শেয়ার করতে থাকি। তো এখন কি এখন যদি কেউ বলে যে না এটা কেন করতেছো, এইটা বলার রাইট কিন্তু কারো নাই। তো আমাদেরকে এই জায়গাটা না বুঝতে হবে, এবং আমার বাচ্চা কিন্তু এইভাবে বড় হচ্ছে, আমার বাচ্চার মধ্যে কিন্তু আমি এটা দিচ্ছি না যে তুমি আলাদা করো তোমার হিন্দু ফ্রেন্ডকে বা তোমার অন্য ধর্মের ফ্রেন্ডকে। এই ধরনের ডায়ালগগুলো আরো বড় প্ল্যাটফর্মে হওয়া দরকার, আমাদের দর্শকরা তো শুনছেনই, এবং আমাদের ভেতর থেকে এই মানসিকতাটা বের করতে হবে, এই বিদ্বেষের রাজনীতি থেকে বের হতে হবে। এটা একটা ভালো স্বপ্ন। এবার একটা প্রশ্ন করে, যেহেতু বললেন যে সেভাবে কোনো ট্যাগ নেই, আপনার কাছে যদি সুযোগ থাকে, দুজনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, কারো চরিত্রে অভিনয় করা, আপনি কার চরিত্রে অভিনয় করতে চান? প্রথমত আমি কারো বায়োপিকে অভিনয় করতে চাই না, বা কারো উপরে বেস করা গল্পে, বিকজ আমার কাছে মনে হয় এটা খুব কঠিন, খুবই কঠিন। আমি কিন্তু এই পর্যন্ত কারো এরকম ক্যারেক্টার করি নাই যে কোনো চরিত্রকে ধারণ করা। আমি কাল্পনিক চরিত্রকে ধারণ করেছি, কিন্তু কোনো বাস্তবে একটা চরিত্র আছে তার বায়োপিক করা হয়েছে বা কিছু, এরকম এখনো করি নাই। বাট ওইরকম যদি হয়, যা আমার ডিরেক্টর স্ক্রিন টেস্ট নিয়ে যার সাথে আমার ফিচার্স এন্ড ক্যারেক্টার মিলাতে পারবেন সেই ক্যারেক্টারে, না এরকম কোনো শখ নাই আমার আসলে, কারণ আমি এরকম চাই না।
কারণ আমি এমনিতে খুব ভয় পাই। আমার মাঝখানে দুই একটা এরকম কথা হচ্ছিল, বিভিন্ন অনেক বড় বড় মহিষী নারীদের বায়োপিক বানানো হবে, সো তখন আমি ভয়ে আমি বলছি যে আমি তো পারি এই যে না। ভয়ের জায়গাটা আমরা এর আগেও দেখেছি যে আরিফিন শুভ, তিনি মুজিব একটি জাতির রূপকার, সে সিনেমায় অভিনয় করেছেন এবং সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু আমরা সমাজের যে পালসটা সেটা বুঝতে পারি। তাকে অনেক ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে সরকার পাল্টে যাওয়ার কারণে। এই জায়গাও তো একটা পরিবর্তনের জায়গা দরকার। আমরা না, না, নওয়াজউদ্দিন সিদ্দিকী বাল থাকারের চরিত্র অভিনয় করছেন, যেখানে বাল থাকারে একজন পরিচিত মুসলিম বিদ্বেষী হিসেবে, সেই জায়গায় কি আমরা যেতে পারবো কখনো? না, এটা একটু সময় লাগবে, কিন্তু আমি শুভর ব্যাপারটা একটু বলতে চাই, বা আমি কোন ভয় থেকে করি না, আমি অভিনয় করতে পারবো না এই ভয় থেকে বলেছি। আমার কিন্তু এইটা প্রবলেম না যে এই চরিত্র করলে আমার কি হবে, পরবর্তীতে কি হবে, এটা হচ্ছে প্রথম আমি ক্লিয়ার করতে চাই। আরেকটা হচ্ছে আরিফিন শুভ যে চরিত্রটা করেছে আমাদের জাতির জনকের, সেই চরিত্র করার জন্য সে যে এফর্ট দিয়েছে, যে কষ্ট করেছে, সেটা স্ক্রিনে বোঝা গেছে। কিন্তু এই সিনেমাটা করতে গিয়ে যে পরিমাণে টাকা লুট হয়েছে, সেই টাকার হিসাব আমি চাই। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকার হিসাব চাই। কারণ একটা ওর কোনো এফর্টের কোনো, একজন অ্যাক্টর হিসেবে আমি বলছি, ও আমার কলিগ, আমি একজন অ্যাক্টর, আমি জানি একটা অ্যাক্টর আসলে কতটুকু ডেডিকেটেড হলে কি অভিনয় করতে পারে। কিন্তু একা অভিনয় করা হয় না কিন্তু কখনো। একটা মানুষ, একটা অ্যাক্টর কিন্তু অভিনয় করতে পারে না। অ্যাক্টরকে অভিনয় তার চারিদিকে সব কিছু নিয়ে করতে হয়। সো কোথায় এতগুলা টাকা ইউজ করা হচ্ছে, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমি জানতে চাই, যে এইরকম একটা সিনেমা কিভাবে বানানোই হলো। আমরা জানি অনেক বাবা মার স্বপ্ন থাকে বাচ্চা কাচ্চা একটু বড় হলে বিদেশ পাঠিয়ে দিব। সেখানে বাঁধন কি মনে করেন যে তার সন্তান যখন বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করবে, এই দেশে থাকার মতো দেশ তাকে আমরা উপহার দিতে পারবো নাকি? সে স্বপ্ন দেখতে পারবে নাকি এই দেশে? অবশ্যই আমি সেই স্বপ্ন দেখতে চাই এবং আমি দেখি, এবং আমি এটুকু বিশ্বাস করি যে সেই স্বপ্ন পূরণ হবে। আর আমার মেয়ের জন্য আমি কেমন দেশ চাই, আমি যেই দেশে থাকি বা যেই দেশে থাকছিলাম, সেই দেশটা যে চাই না সেটা আমি বলা শুরু করেছি আসলে 2014 থেকে। 2014-তে আমার ডিভোর্স হয় এবং আমার বাচ্চার যে বাবা, সে আমাদেরকে রেখে চলে যায়। তখন থেকে আমি অল্প অল্প করে বলা শুরু করেছি যে যেই সমাজে আসলে আমার বলতে আমি নারীর অধিকারের কথা বলছি, যেই সমাজে একজন নারী হিসেবে তার কোনো অস্তিত্ব থাকবে না যদি সে তার অধিকারগুলো বুঝে পেতে চায়, তার স্বাধীনতা চায়, তার ভাগটা সে বুঝে পেতে চাইলেই হচ্ছে সে একটা খারাপ মেয়ে হয়ে যাবে। সো এইটা শুরু করেছি কিন্তু আমি 10 বছর আগে থেকে, যে আমি এই সোসাইটিতে আমার মেয়েকে আসলে বড় করতে চাই না। এবং আমার বাচ্চার বাবা কিন্তু 2017-তে, 2014-র কথা বললাম, তারপরে 2017-তে সে আমার বাচ্চাকে নিয়েও যেতে চায় এই দেশ থেকে, যে এই দেশের পড়াশোনা ভালো না, এই দেশ ভালো না। সে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতেন। সো সে একজন প্রাক্তন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও সে একথা বলেছে, এবং আমার বাচ্চাকে নিয়ে গেছে খুবই প্ল্যান করে, এবং সে চেয়েছিল যে তার বাচ্চাকে নিয়ে সে চলে যাবে। সো তারপরে আমি ভার্ডিক্টটা পাই, যেটা বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ আমাকে দেওয়া হয়েছে। এবং তখন আমি বারবার একটা কথাই বলেছি যে আমি আসলে অনেক যুদ্ধ করে আমার বাচ্চাকে আমার কাছে রেখেছি, এবং আমার কোনো বিদেশি পাসপোর্ট নাই। একদম অনেস্টলি আমি আপনাকে বলছি, আমি এজন্যই বলছি যে আমার বাংলাদেশি পাসপোর্ট, এবং আমার মেয়েকে আমি কিন্তু যুদ্ধ করে রেখে দিয়েছি, বিকজ তার বাবা তাকে নিয়ে কানাডা চলে যেতে চেয়েছে, এবং সে চলেও গেছে। কিন্তু এখন সে বাচ্চার ওইভাবে কোনো খবরও নেয় না এই জিদ থেকে। সো আমি আমার মেয়েকে কিন্তু এই দেশেই বড় করতে চেয়েছি, এখনো পর্যন্ত করছি, কারণ আমি ওই স্বপ্নটা এখনো দেখি এবং বিশ্বাস করি যে কোনো একটা দিন কোনো না কোনোভাবে আমার স্বপ্ন পূরণ হবে, আমি যেরকম দেশ চাই আমার সন্তানের জন্য। এবং তার একটা প্রথম স্টেপ যদি বলেন, তাহলে হচ্ছে এই সরকারের পতন, অনেস্টলি। কারণ একটা স্বৈরাচারী, একটা স্বৈরাচারী সরকারি ব্যবস্থা, একটা সরকারকে পতন হবে, এটা তো আসলে কল্পনার বাইরে। কিন্তু এইটা না হওয়া পর্যন্ত যে আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা নিতে পারবো না, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অবশ্যই বাদন, তো সেটি শুনতে চাই একেবারে শেষ প্রশ্ন হিসেবে, যে যদি বলেন যে সামনের বাংলাদেশটা কেমন দেখতে চান? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ধরেই আমি বলতে চাই যে বৈষম্য বিরোধী একটা দেশ চাই, যেখানে আসলে কোনো কিছুর বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র, জাতি, বিশ্বাস, সব কিছু নির্বিশেষে সবাই আসলে একটা অবস্থায় থাকবে। এবং আমি স্পেশালি মেয়েদের
জন্য বলতে চাই যে একটা নারী বান্ধব সমাজ ব্যবস্থা চাই, এবং যেই এখন যখন নারী বান্ধব বলি তখন মনে হয় যে একটা অন্য লিঙ্গের মানুষ তাদের কি তাদের হবে, অধিকারটাও থাকুক। তাদের সবার অধিকার থাকুক আসলে। সরি, আরেকটা প্রশ্ন করতে হচ্ছে যে এই যে এত স্বপ্ন দেখছেন, আমরা এর আগেও দেখেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা যদি বলি, এবং পরবর্তীতে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, তারপরে কিন্তু কখনো মানুষ এভাবে একসাথে আসে। তো আপনার কেন মনে হয় যে কি আলাদা ছিল, কোন ফ্যাক্টরগুলো ছিল মানুষ একসাথে হয়েছে, আর আপনি এত আশাবাদী বা কেন হচ্ছেন বাংলাদেশে হঠাৎ করে? কারণ আমি রাস্তায় ছিলাম, আমি মানুষের পালস ফিল করেছি, আমি রাস্তায় ছিলাম। আমি যে আপনাকে বলছি আমি রাস্তায় ছিলাম, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি। বিকজ আমি প্রত্যেক দিন রাস্তায় গেছি, আমি প্রত্যেক দিন ওদের পাশে যখন হেঁটেছি, আমার ভেতর থেকে আমি বুঝেছি, আমার মনে হয়েছে যে মানে হ্যাঁ, আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, সব ঠিক করে ফেলতে পারবো। তো ওই আন্দোলনের সময়টায় আমি মানুষের পাশে থেকে এটা ফিল করেছি। বন্যা পরিস্থিতির যেভাবে আসলে বাংলাদেশের মানুষ মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেইটা দেখে আমি বুঝতে পেরেছি যে পরিবর্তন আসছে। কারণ বাংলাদেশকে না এতদিনে মানুষ নিজের দেশ মনে করতে শুরু করেছে। এতদিন মানুষের মধ্যে বাংলাদেশকে নিজের দেশ বলার মতো না সাহসটা বা ইচ্ছাটাই ছিল না। কারণ আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী যে পালিয়ে গেছেন, উনি সারাক্ষণ আমার দেশ, আমি এটা করেছি এটা বলতেন। তো সো আমি এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে বন্যা পরিস্থিতি যেভাবে মোকাবেলা করা হয়েছে, যেভাবে আসলে স্বৈরাচার পতন করা হয়েছে, আপনি ওই ইউনিটি, আমি রাস্তায় ছিলাম তো আমি জানি যে ওইটা কি লেভেলের ইউনিটি ছিল। নিজের দেশ, হ্যাঁ, সবাই না নিজেকে ওন করছে। একটা ছোট বাচ্চা, সে তার ব্যাংকে জমানো টাকা, ছোট ব্যাংকে জমানো মাটির ব্যাংকে, হ্যাঁ, সে নিয়ে এসে দিচ্ছে। একটা রিক্সাওয়ালা মামা তার টাকা দিয়ে দিচ্ছে, সারা দিনে তার কিন্তু জমা দিতে হয় 200 টাকা। সো সে 400 টাকা দিয়ে দিচ্ছে যে আমি যতটুকু ইনকাম করছি আমি পুরো, তার কিন্তু ওই দিনের টাকা দিয়ে, ওই টাকা দিয়ে তাকে ভাত ডাল কিনে খেতে হবে। সো এই বাংলাদেশ আমরা এইরকম, আপনি কি বলেন স্বপ্ন দেখবো না তো আমি কি দেখবো? আমার তো বুকটা এত বড় হয়ে যায়, মানে আমি যখন দেখি এরকম, আমার মনে হয় যে হ্যাঁ, আমি তো আসলে এরকম বাংলাদেশকেই আসলে দেখতে চেয়েছি, যেখানে মানুষ মানুষের পাশে থাকবে এবং সাম্প্রদায়িক একটা সম্প্রীতি থাকবে। এইটা খুব জরুরি, এবং এইটা আমি বারবার এই কথাটা বলতে চাই, ধর্ম নিয়ে ব্যবসা যারা করে সেই ব্যবসা করতে আর দেয়া যাবে না। বাহ, সুন্দর। বাঁধন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মন খুলে কথা বলেছেন। সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম যে আমি যতটুকু স্বপ্ন দেখছিলাম বাংলাদেশ নিয়ে, আপনার সাথে কথা বলে সেই স্বপ্নের পরিধিটা আরো বেড়ে গেছে। ধন্যবাদ। শেষ করছি, বাঁধনের কথা ধরেই বলছি যে বাংলাদেশিরা এখন বাংলাদেশকে ওন করে, নিজেদের মনে করে। আমরা এর আগে অনেকবার সুযোগ পেয়েছি, সে সুযোগগুলোকে কাজে লাগাতে পারিনি। বারবার হয়তো সুযোগ আসবে, কিন্তু এবারই কেন না আমরা বাংলাদেশটা নতুন করে গড়ি। আমরা এই যে আজকে যেভাবে কথা বললাম, আমি কখনো ভাবিনি যে বাংলাদেশ এরকম একটা আলোচনা বা টকশো করা সম্ভব হয়। আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের স্বপ্ন দেখুন, বাংলাদেশের পরিবর্তনে কাজ করতে থাকুন। ভালো থাকবেন সবাই।